আমি আজকে কিছু বলবো না, আপনাদের কাছ থেকে শুনবো। আমরা ফলাফল তো জানি যে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করছে বিএনপি ধরেন শত্রু মিত্র চিনে কিনা, চিনতে পারছে কিনা, এই 24-এর ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তারা বুঝতে পেরেছে কিনা যে তাদের আসলে করণীয়টি কি। প্রথমে যদি যাই সাইফুল আমিন আপনার কাছে। অনেক ধন্যবাদ সুলতানা। সাবির ভাই, আপনাকে সাথে অনেকদিন পরে দেখা হলো। আপনার মানে খুব ভালো লাগলো দেখা। যাই হোক, আপনি যে কথাটা নিয়ে আসছেন বিএনপির কি সুবুদ্ধির উদয়, আপনি বিএনপির সুবুদ্ধির উদয় না হয়ে কোনো উপায় আছে? কোনো উপায় নেই। তার সুবুদ্ধির উদয় হতে হবে। তাকে যেসব চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে সেই চ্যালেঞ্জগুলো তাকে সেই দীর্ঘ সময়ের জন্য, বা কিন্তু 5 বছর কিন্তু কম সময় না। তো তাকে শিক্ষাতে যেরকম একটা সংস্কার বলে না, সামাজিক আন্দোলন করে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা বন্ধুত্বমূলক অ্যাটলিস্ট সম্পর্কে ফিরে আনতে হবে তাকে। আপনি চাকরি ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে চাকরি ক্ষেত্রে আপনি জাস্ট প্রশাসনে দেখেন কত প্রশাসনের কত কর্মকর্তা হয়ে গেছে, মানে ওএসডি হয়েছে, বরখাস্ত হয়েছে, অনেক হয়েছে। আবার কত কত ডেপুটি সেক্রেটারি সে এখন সিনিয়র সেক্রেটারি হয়ে গেছে। এই যে প্রশাসনের মধ্যে তার 3টা ভাগ, একটা হলো একদলকে আপনি ওএসডি যে করে বাদ দিয়ে দিয়েছেন, আরেকটা অংশকে আপনি কি বলে মানে বঞ্চিত করে আপনি ডেপুটি সেক্রেটারি যে হয়তো নৈতিক স্খলনের দায়ে, আমি অনেকজনের নাম বলে দিতে পারবো যে নৈতিক স্খলনের দায়ে তাদেরকে বরখাস্ত করা হয়েছিল বা তাদের রিটায়ারমেন্টে পাঠানো হয়েছিল, তারা ব্যাক করে সে সিনিয়র সেক্রেটারি হয়েছে, সেক্রেটারি হয়ে গেছে। সেই যে 3টা গ্রুপ হয়েছে, এই 3টা গ্রুপকে হচ্ছে আমাদের সমাজটার প্রত্যেকটা সেক্টরে 3-4টা গ্রুপ করে ভাগাভাগি হয়ে গেছে। আর আরেকটা নতুন উত্থান হলো ইসলামিস্টদের উত্থান, যে এটা কার ভুলে হয়েছে, কার কারণে হয়েছে সেটা বিশ্লেষণ করা যাবে, কিন্তু এটা বিএনপির সামনে দায়িত্ব আসবে যে এই ইসলামিস্ট উত্থান কিভাবে তারা কন্টেইন করবে। ইসলামিস্ট উত্থানটা যেন জঙ্গি উত্থানে পরিণত না হয়। ইসলামিস্ট উত্থান এখন যেখান পর্যন্ত আছে এটা যেন 67-63 আসনেই থাকে, চেষ্টা করতে হবে 63 থেকে নিচে নামায় আনার। সেটা ঠিক আছে রাজনৈতিকভাবে, কিন্তু যেন জঙ্গি উত্থান না হয়। যে সব কথাবার্তাগুলো শোনা যায় বাংলাদেশে যে ইসলামী জঙ্গিদের, বিভিন্ন দেশ থেকে ইসলামী জঙ্গিরা এসে এখানে গাঁটি গাঁটতেছে, যেসব কথাগুলো, এই কথাগুলো থেকে বের হতে হবে। আর ফোর্থ হলো আপনাদেরকে অবশ্যই প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক করতে হবে। ফোর্থ, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, ইন্ডিয়ার সাথে তার সম্পর্ক যদি সে ভালো না করতে পারে, ইন্ডিয়া কিন্তু সেই সুযোগটা তাকে দিয়েছে। তারেক রহমানের কাছে ফোন করেছে মোদি, শুধু ফোন করেই জানে, মোদি আবার তার এক্স হ্যান্ডেলে সব কিছু জানিয়েছে কি। সো ইন্ডিয়া তার জেস্টারটা দেখেছে, এখন বাংলাদেশের পক্ষ থেকে সেই জেস্টারটা দেখাতে হবে, সো দ্যাট উই ক্যান গো সামহোয়ার, অ্যাটলিস্ট সাম প্লেসেস, যে হিলিং, যে ইয়েটা তৈরি হয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের মধ্যে যে স্ট্রেইন, যে সমস্যা তৈরি হয়েছে, সেটা থেকে মুক্ত হইতে হলে আপনাকে এক পক্ষ কিন্তু আপনাকে ইনভাইট করেছে অলমোস্ট টেলিফোন করে, নাও ইট ইজ ইউর জেস্টার, ইউ টু রেসপন্ড টু ইট। থ্যাংক ইউ। সাবির মুস্তাফা, আপনার কাছে কি মনে হচ্ছে? সাবির সাইফুল আমিন একদম বিস্তারিতভাবে সবগুলো প্রেক্ষাপট নিয়ে বলছেন, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা তিনি বলেননি। সেখানে আওয়ামী লীগ একটা বড় স্টেক হোল্ডার, তারা নাই মাঠে। সো এই দায়িত্ব বিএনপির কাঁধে এসে ভর করে এখন। হ্যাঁ, বিএনপি যেহেতু নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে এবং এটা আগামী 4 বা 5 বছর, সাধারণত 5 বছর, কিন্তু এখন ওই নতুন যেই সংস্কারগুলো করা হচ্ছে সেখানে বোধহয় সংসদের মেয়াদ 4 বছর করা হবে। তো ওই সংস্কারটা কি এই সংসদের উপর বর্তাবে কিনা আমি জানি না। তো ধরে নিচ্ছি মিনিমাম 4 বছর বিএনপির সময়। তো এই 4 বছর তো আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি। আপনার মনে হয় স্পিকারে কোনো একটা সমস্যা হয়েছে সাইফুল ভাই? আমারটা হলো মানে ম্যাকের ইয়াতে, মানে এটা অটো সেটিংসে অটো করা আছে, কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি তো সাবিরবাগি এর আগে শুনেছি। ওকে সাবির ভাই, আপনি যদি ম্যাক হয়, যে আপনাদের যে কিবোর্ড আছে না যেখানে স্পিকারের, ওকে, আপনার সাবির ভাই বলতে আপনি কথা বলেন, আমি রিফ্রেশ দিয়ে আমি আসতেছি আবার দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
সাইফুল আমিন জি, আমি আর সাবির ভাই একটি বাজি ধরেছিলাম এবং আজ কথা ছিল আমরা 13 তারিখে শো করব, দেখব কে হেরেছে কে জিতেছে। সো আমি সানন্দ চিত্তে আনন্দের সঙ্গে এই পরাজয় মেনে নিতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। বাংলাদেশের মানুষ আহ, আমি আমি মনে করি একটা দেশের মানে মানুষকে প্রতিনিধিত্ব করে এমন 50 ভাগ মানুষের মধ্যে এই নির্বাচনটি হয়েছে। সেই প্রতিনিধিত্বকারী দলের মধ্যে আহ, আওয়ামী লীগের ভোটাররা অংশগ্রহণ করেছে অনেক জায়গাতেই, কোনো সন্দেহ নাই তাতে। কিন্তু মূল বিষয় যেটি আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ অসম্ভব রকম ভীত সন্ত্রস্ত বোধ করেছে যে জামায়াত বাংলাদেশ চালাবে এটি তাদের দেখতে হবে, কিংবা জামায়াত সত্যি সত্যি ক্ষমতায় চলে আসবে। নারীর ভিতরে যে আতঙ্ক আমি দেখেছি এটি আমি জীবনেও ভুলবো না। আমি নিজেও অনেক সময় আতঙ্কিত বোধ করেছি, সত্যি সত্যি তারা যেমনে করে যাই হোক ওই আলোচনায় আজকে না যাই। সাব্বির মুস্তাফা, আপনি বলছিলেন যে রাজনীতিতে মানে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির যে দায়বোধ, যে দায়িত্ব, ওই ব্যাপারে। না, বেসিক্যালি এটা ঠিক মানে আওয়ামী লীগের প্রতি বিএনপির বিশেষ দায়বোধ বা দায়িত্ব না। এটা হচ্ছে বিএনপি এখন সরকার গঠন করবে এবং সরকার হিসেবে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার দায়িত্ব হবে তার, প্রধানত তার। যদিও অন্যান্য রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে, কিন্তু প্রধানত সরকারকেই সেই দায়িত্ব পালন করতে হবে। এবং এই স্থিতিশীলতার সাথে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে না হবে সেটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। গত 1.5 বছর আমরা দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রতিহিংসা পরায়ণতামূলক কর্মকাণ্ড এই অন্তর্বর্তী সরকারের, কিন্তু সেটা জনগণ মোটামুটি এক্সপেক্ট করছিল। কারণ যেহেতু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসছে জুলাই আন্দোলনের পরপরই, যে জুলাই আন্দোলনে 800 থেকে 1000 লোক নিহত হয়েছে এবং সেই নিহতের জন্য দায়ী করা হয় সরকারকে এবং আওয়ামী লীগ দলকে। কাজেই তাদের বিরুদ্ধে মামলা হবে, মানে বিচার হবে, এটাই মানুষ এক্সপেক্ট করছিল। এবং এটা পরবর্তীতে এটা ঠিক বিচার ছিল না, এটা একটা মানে মামলা বাণিজ্য, এটা একটা হয়রানি, এটা একটা প্রতিহিংসার রূপ নেয়। কিন্তু সেটা একটা জিনিস। কিন্তু বিএনপি যখন ক্ষমতা আসছে, সে নির্বাচিত সরকার দীর্ঘ মানে 4 বছর থেকে 5 বছর মেয়াদে আসবে, তার দায়িত্ব থাকবে যে আওয়ামী লীগ এখন দেশের ভেতরে নিষ্ক্রিয়, তাদেরকে নির্বাহী আদেশ দিয়ে নিষ্ক্রিয় রাখা হয়েছে। তাদের নেতৃত্বের একটা অংশ ভারতে, একটা বড় অংশ কারাগারে বিনা বিচারে তারা 1.5 বছর ওখানে কাটিয়েছে। অনেক নেতা কর্মী এখনো তাদের নিজ বাড়িতে নেই, তারা লুকিয়ে আছে মামলার ভয়ে, বা মামলায় নাম না থাকলেও ভুয়া মামলা আছে, গায়েবী মামলা আছে, যে কোনো সময় তাদের নাম এসব মামলায় ঢুকিয়ে দেওয়া যেতে পারে। কাজে এই পরিস্থিতি তো স্বাভাবিক না। এবং এই পরিস্থিতি চলতে থাকলে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে, স্বল্প মেয়াদে না মানে মধ্যমেয়াদে, সেটাও বিএনপি চিন্তা করতে হবে। যে একটা এত বড় দল, এত ঐতিহ্যবাহী পুরনো দলকে কি আমি এইভাবে রেখে দেওয়া আদৌ সম্ভব কিনা, সেটাও একটা প্রশ্ন। আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিঃশেষ করতে পারেনি। আর আওয়ামী লীগ জামাতের চেয়ে অনেক বড় দল, অনেক তার ঐতিহ্যবাহী দল, এবং বাংলাদেশের স্বাধীনতার ছিল তার একটা বড় কি বলবো, তার ইতিহাসের একটা বড় ঘটনা ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া। তো সেই দলকে আপনি নিশ্চিহ্ন করে দিবেন, গায়েব করে দিবেন, এটা সম্ভব কিনা সেটা বিএনপি নেতৃত্বের চিন্তা করতে হবে যে এটা কি তারা পারবে কিনা, মানে আদৌ সম্ভব কিনা। এবং আমার মনে হয় যে তারা যদি ঠিক মতো চিন্তা করেন যে উত্তর হবে না, তাহলে প্রশ্ন হচ্ছে যে কিভাবে জিনিসটাকে রিজলভ করবেন। কারণ রিজলভ তাদের করতেই হবে, আগামী 5-4 বছর এই পরিস্থিতি চলতে পারে না, রিজলভ তাদের করতেই হবে। এখন সেটা কিভাবে হবে, আমার মতে এটা একটা নেগোসিয়েশনের দিকে যাবে। নেগোসিয়েশনে হয়তো ভারত একটা ভূমিকা পালন করতে পারে। আমরা সাইফুল আহমেদ যেটা বলছিলেন, আজকে সকালেই দেখেছি নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানালেন, তারপরে তাকে ফোন করে তার সাথে কথা বললেন, এবং সব তথ্যই তিনি এক্সে প্রাক্তন টুইটার সেখানে প্রকাশ করলেন। কাজেই ভারতের দিক থেকে কিন্তু একটা অলরেডি স্ট্রেট ওয়ে একটা মুভ আছে যে নতুন সরকার গঠনের আগেই নতুন সরকার প্রধানের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা। এই সম্পর্ক যখন গড়ে উঠবে, তখন সেখানে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শুধু শেখ হাসিনা না, ওখানে আরো অনেক আওয়ামী লীগ নেতাকর্মী আছে, তাদের ব্যাপারেও তো একটা আলোচনা হতেই হবে। এটা যে না হয়ে পারবে না। সো সেখানে ভারত একটা ভূমিকা পালন করবে। কাজে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা কিভাবে এগোবে। এখন তারা যদি চিন্তা করেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে
ফেরানো দরকার। কারণ আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে বাংলাদেশের রাজনীতি একটা ডিস্টর্টেড, একটা অস্বাভাবিক রূপ নিবে এবং যেটা আর কি স্থিতিশীলতা নিশ্চিত করবে না। সেজন্যই আওয়ামী লীগের সাথে একটা রেজলিউশনে আসার দরকার। তো সেটা বিএনপি কিভাবে করবে সেটা তাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিবে, এবং তাদের নেতৃত্ব সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের একটা নিশ্চয়ই একটা হিসেব নিকেশ থাকবে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে আমাদের কি লাভ হবে বা আমাদের কি ক্ষতি হবে, তারপরে আমাদের সাথে জামাতের সম্পর্ক আবার চেঞ্জ করতে হবে কিনা, নানান জিনিসটা তারা হয়তো নিশ্চয়ই এটা আলোচনা করবে নিজেদের মধ্যে, এবং তারপরে একটা নিজেদের স্বার্থে এবং দেশের স্বার্থে যেটা ভালো সেই সিদ্ধান্ত নেবেন বলেই মানে আশা করা যায় আর কি। সাইফুল আমিন, আমি আজকে দেখলাম আজই সকালবেলায় নির্বাচনের ফলাফল যখন একদমই চূড়ান্ত, ওই সময় পঞ্চগড়ে একটি ইউনিয়নের বিএনপির নেতা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দিয়েছেন এবং ভালো বক্তব্যও দিয়েছেন আমি দেখলাম। আপনার নিশ্চয়ই মনে আছে সজীব ওয়াজেদ জয় মাত্র 2-3 সপ্তাহ আগে মনে হয় একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ, কিন্তু জামায়াত তাদের রাজনৈতিক শত্রু। এই গত নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত এবং বিএনপির যেরকম বাহাস আমরা দেখেছি, যেরকম অভিযোগ আমরা বিএনপির প্রতি দেখেছি জামায়াতের, ইভেন যেই মেকানিজম বিএনপির বিরুদ্ধে তারা বাস্তবায়ন করতে চেয়েছিল, আপনার কি মনে হয় বিএনপি সেই জায়গাগুলো অ্যাড্রেস করে বুঝবে সত্যিকার অর্থে তাদের শত্রু কে, আওয়ামী লীগ নাকি জামাত? টু বি ফ্র্যাঙ্ক, আমি যেটা বলতে পারি, যেটা আমার ধারণা, বিএনপি লিডারশিপ থেকে শুরু করে সবাইকে কাছে থেকে, হয়তো আমার প্রেশার কারণে কাছ থেকে দেখেছি, বিএনপি যারা লিডারশিপে আছে, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু আপনার ধরেন 60-70% কোনো আওয়ামী লীগের সাথে কোনো শত্রুতা চায় না, বা আওয়ামী লীগের সাথে তার শত্রুতাপূর্ণ সময় তারা একটা বন্ধুত্বমূলক সম্পর্কের মধ্যে দিয়ে যায়। আমি সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল সালাম তালুকদার থেকে শুরু করে সবার দিকে আমি কখনো দেখিনি ওদের মধ্যে একটা মানে যে আওয়ামী লীগ শত্রু এরকম আমি আচরণ দেখিনি। কিন্তু এটা বিএনপির টপ লিডারশিপ যেমন খালেদা জিয়া, হ্যাঁ, মানে তার যতদিন ছিল সে কিন্তু প্রথম 91-এর পরে কিছু সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক একটু ভালো ছিল, তারপরের থেকে যে খারাপ হয়েছে এটা আর যায়নি, এবং তারেক রহমান সেই লিগেসিটা মেনটেন করেন। সো বিএনপি এখানে দুইটা ধারা, একটা হলো টপ লিডারের ধারা, যে ধারাকে সারা দেশের কর্মীরা কিন্তু ফলো করে, সারা দেশের কর্মী তার এক কথায় কিন্তু এক হয়। এটা আমাদের দেশের পলিটিক্যাল ট্রেন্ড, আমাদের রাজনীতির ট্রেন্ডই হলো যে একজনের কথা সবাই চলে, বাকিদের কথা শুনতে চায় না ওইভাবে, বাকি অত সিরিয়াস লিডার ভাবে না। এটা আপনি আওয়ামী লীগের এখনকার ধস পড়ার তো কারণ একটাই, যে শেখ হাসিনা চলে গেছে, এখন পুরো লিডারশিপই নেই, 86 না 100 সদস্য সেন্ট্রাল কমিটি নেই। এটা হলো এখন এখানে আপনি পুরোটাই আপনি যে কথাটা বলছেন এটা নির্ভর করবে, এটা ওই পঞ্চগড়ের ওই ভদ্রলোকের দ্বারা নির্ভর করবে। ওই ভদ্রলোক বুঝলেও কিন্তু ওই ভদ্রলোকের বিরুদ্ধে অলরেডি ওখানে প্রসেশন হয়েছে। সো এইটা তার টপ লিডার মনে করে কিনা, টপ লিডার থেকে সিগন্যাল লাগবে। সো টপ লিডারশিপের মাথায় কি আছে উই ডোন্ট নো, এখন পর্যন্ত ইট ইজ নট ক্লিয়ার টু আস, এবং এখন পর্যন্ত তার কথাবার্তায় কিন্তু আওয়ামী লীগ নিয়ে একটা কথাও এখন পর্যন্ত শুধু আকারে ইঙ্গিতে কিছু বলেছে, কিন্তু ওর বক্তব্যের জন্য আপনার ওয়েট করতে হবে, বা ওর নীতি কি সেটা ওয়েট করতে। মির্জা ফখরুল কি বলে এখানে, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল এনিমোর, কারণ মির্জা ফখরুল দেখেন সর্বত্র মিডিয়াতে এখনও মির্জা ফখরুল কিন্তু প্যারালাল নেতা, কিন্তু উনি কিছু বললে কিন্তু কর্মীরা শুনবে না। আপনি মিডিয়াতে দেখেন তারেক রহমানের বক্তব্য যাচ্ছে, মির্জা ফখরুলের বক্তব্য যাচ্ছে, এই মানে প্যারালাল নেতা মানে বিএনপির মধ্যে, কিন্তু কর্মীরা তারেক রহমান ছাড়া কিছু বোঝে না। সো কর্মীদেরকে যদি আপনি আওয়ামী লীগের ব্যাপারে কর্মীরা যদি বিএনপির লোকাল লেভেলের নেতাকর্মীরা যদি সহিষ্ণু না হয়, তাহলে ইট উইল বি এ টাফ গেম। মানে যেই করুক না করতে চেষ্টা করুক, অনেকে বাইরে থেকে ইনফ্লুয়েন্স করতে পারে, অনেকে অনেক কিছু করতে পারবে, কিন্তু প্রথমত হইলো আপনার মাথা চেঞ্জ করতে হবে। তারেক রহমানের মাথা থেকে এই বিদ্বেষপূর্ণ যে মনোভাব, আপনি তার বক্তব্যগুলো যদি শোনেন, দেশে আসা আগে পরে, সে দেশে আসার আগে একটা ইন্টারভিউতে আপনি ক্যাটাগরিক্যালি তিনটা হ্যাঁ 2টো মার্ডারের জন্য শেখ হাসিনাকে দায়ী করছেন। 1, উনি বলছেন মার্ডার, আমার বক্তব্য মার্ডার না, ওনার মা
ইয়াতে গিয়েছেন, কি বলে ইয়েতে কি মইনুল রোডে ভালো ছিলেন, মানে ভালো মানুষটাকে নিয়ে গিয়ে তারপরে তাকে ওখান থেকে উচ্ছেদ করলো এবং ওখান থেকে তারপরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সুস্থ মাকে ইয়াতে নিয়ে গেছে, কারাগার থেকে আমার মা অসুস্থ হলো, সে মা অসুস্থ হসপিটালে, সেই সময় সে এটা বলছে, তারপর তো মারাই গেলেন। তারপর তার ভাই, যে ভাইকে কিন্তু গেছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের আমলে, সে আমলে তার ভাই কিন্তু বিদেশে গেছে। খালেদা জিয়ার একটা নেগোসিয়েশনে ছিল তার 2 ছেলেকে বিদেশে পাঠালে তিনি রাজনীতির ব্যাপারে মানে নির্বাচনের ব্যাপারে একমত হবেন। শেষ পর্যন্ত তার 2 ছেলেকে বাইরে যাওয়ার পারমিশন দেওয়ার পরে উনি কিন্তু রাজনীতিতে আসছেন। তো কোকো মারা গেছে সিঙ্গাপুরে, এবং সেটা মারা গেছে সিঙ্গাপুরে সম্পর্ক, এই ফাঁকে তার সাথে কোনো দেশের কোনো সম্পর্ক তার ছিল না। তো সে মারা যাওয়ার জন্য কিন্তু তিনি দায়ী করছেন কিন্তু এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গভর্নমেন্টকে। তো ওনার মাথার মধ্যে এটা আছে, যেমনি আপনি বলি এগুলো কখনো মাথা থেকে দূর করা খুব টাফ। এটা বড় মনের রাজনীতিবিদ যদি হতে পারে তো দাঁড়াইতে পারবো, নাহলে তার মাথার মধ্যে যেটা গেঁথে আছে এখান থেকে তাকে বের করা এত সহজ কাজ না। এবং সে যতক্ষণ পর্যন্ত তার মাথা ঠিক না হবে, তার মাথায় এটা সহনশীলতা না আসবে, তখন পর্যন্ত কর্মীরা মোটেও সহনশীল হবে না। কর্মীরা বরং এই ক্ষমতাটা আপনি দেখেন, ক্ষমতাটা নেয়ার পর আগ পর্যন্ত কিছুদিন সহনশীল থাকবে, তারপর আপনি দেখবেন যে সারা পাড়ায় মহল্লায় তারা কি করে। খুব ক্লিয়ারলি বললেন সাবির মুস্তাফা। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে তো মানে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আওয়ামী লীগ বিএনপি একেবারে চিরশত্রু এরকমটি কিন্তু মানে 2004-এর 21শে আগস্টের আগে ছিল না। সো মানে ধরেন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যা করার যে অভিযোগ, এমনকি তারেক রহমান নিজে সেটির সাজাপ্রাপ্ত আসামি, খালাস পেয়েছেন এই আমলে। ফলে যেই মানে আওয়ামী লীগ এবং ধরেন তারেক রহমানের বিয়েতে শেখ হাসিনা গিয়েছিলেন, আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু ছিল। কিন্তু ওই 21 আগস্ট গ্রেনেড হামলার পর পুরো চিত্রটাই কিন্তু বদলে গেছে। যে আপনাকে হত্যা করতে চাইবে তার সঙ্গে কি আর মানে বন্ধুত্বের সম্পর্ক কেউ ভাবে? এখন তারেক রহমানের সামনে কি একটা এই নির্বাচনের মধ্য দিয়ে একটা সুযোগ এসছে কিনা, ওই 21 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে যে বিদ্বেষের প্রতিহিংসার রাজনীতির বীজ বপিত হয়েছিল, সেটি এখন আমি বলবো হিল করার কিংবা একটা বিনাশ করার সুযোগ তার সামনে এসেছে কিনা। না, আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক পুনরায় স্থাপন করার সুযোগ তো এসছে, কিন্তু সমস্যা হলো যে প্রথমত তারেক রহমান তো বলবে না বা কখনোই স্বীকার করবে না যে 21শে আগস্টের গ্রেনেড হামলাটা সাথে কোনোভাবে বিএনপি জড়িত ছিল, তারা সেটা ডিনাই করে। কাজে ওদিকে আপনার কাজ হবে না। 21শে গ্রেনেড তারা সে স্বীকার করুক আর না করুক, কিন্তু বিএনপির আমলে তো ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এবং কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা আমি একটু আগেই বলেছিলাম যে এই অতি সম্প্রতি যেটা ঘটে গেল 2024 সালের জুলাই এবং অগস্ট মাসে, এখানে 1000 লোক মারা গেছে। তাদের মধ্যে অনেকেই বিএনপি কর্মী ছিল। বিএনপির অনেক কর্মী কিন্তু গুম হয়েছে শেখ হাসিনার আমলে, তাদের অনেকের হদিশ পাওয়া যায় না এখনো। আপনি দেখেন এই মায়ের ডাক সংগঠনের যে আহ্বায়ক সঞ্জিতা ইসলাম তুলি, যিনি এই নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু জয়ী হতে পারেননি, তো তার ভাই বিএনপি কর্মী, তিনি কিন্তু মানে গুম হয়েছেন এবং এখনো ফিরে আসেননি। কাজে তারেক রহমান কিন্তু বলবে যে আওয়ামী লীগের আমলে আমাদের যে নেতা কর্মীদের গায়েব করা হয়েছে, গুম করা হয়েছে, তারপরে এগুলি মানে বিক্ষোভের সময় হত্যা করা হয়েছে, সেগুলোর দায় কে নেবে? হ্যাঁ, তো রিকনসিলিয়েশন হতে হলে তো এইটাও আরেকটা ইস্যু হয়ে দাঁড়াবে। বিএনপি নেতা কর্মীরাই তো বলবে যে না, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করতে পারবো না, তারা যেটা করেছে বিশেষ করে 2024 সালে সেটা আমরা ক্ষমা করতে পারবো না। তো এখন রিকনসিলিয়েশন হতে হলে দুই পক্ষকেই মানে মানে এগিয়ে আসতে হবে, দুই পক্ষকেই বলতে হবে যে ঠিক আছে, আমরা অতীতের যা হয়েছে সেটা আমরা ভুলে যাব। কিন্তু মানে 2024 সালের ঘটনা ভুলে যাওয়া খুবই ডিফিকাল্ট, কারণ এটা মাত্র 2 বছর হয়নি, 1.5 বছর আগের ঘটনা। সো অনেকের মনে এটা ফ্রেশ মেমোরি কিন্তু খুবই সাংঘাতিক। আপনার 2004 সালে কি আছে সেটা কিন্তু মেমোরিতে অনেক পিছনে চলে যায়। এমনকি 71-এ কি হয়েছে, বাংলাদেশ আজকে জামায়াত ইসলামী 70টা সিট নির্বাচনে জয়ী হয়, তো 71 সালে জামাত কি করেছিল সেটা কিন্তু মানুষের মেমোরিতে আর নাই।
কাজেই এটা খুবই চ্যালেঞ্জিং হবে তারেক রহমানের জন্য এই রিকনসিলিয়েশনটা করা, কিন্তু তাকে যেটা করতেই হবে, এক ধরনের রিকনসিলিয়েশন তাকে করতেই হবে, যেটা আমি বলছিলাম, সেটা বাংলাদেশের স্টেবিলিটির স্বার্থে। এবং আপনি দেখেন যে পঞ্চগড়ের যে ঘটনার কথা আপনি উল্লেখ করলেন, ছোট্ট একটা ঘটনা, একটা ইউনিয়নের ঘটনা, কিন্তু এই ঘটনা কিন্তু বাংলাদেশের একটা চিত্রকে রিপ্রেজেন্ট করে। কারণ এই বিএনপি নেতা, স্থানীয় বিএনপি নেতা কি বলছে, বলছে যে তিনি তালা খুলে দিয়েছেন, কারণ প্রথমত এই তালাটি লাগিয়েছিল জামাতে ইসলামীর লোকজন, নট বিএনপি। সো তিনি অলরেডি কিন্তু দায়িত্বটা শিফট করছেন, ব্লেমটা জামাতের উপর। দ্বিতীয়ত তিনি বলছেন এটা তিনি করেছেন যাতে লোকালি, স্থানীয়ভাবে উত্তেজনা কম হয় এবং সবার সাথে সহাবস্থান হয়। তো এইটা আপনি কিন্তু সারা দেশের বেলায় বলতে পারেন যে আওয়ামী লীগের মানে ওই তালা খুলে দেওয়া, যাতে করে সবাই দুই পক্ষ সহাবস্থান করতে পারে এবং উত্তেজনা, সারা দেশে উত্তেজনা কমে যায় এবং একটা শান্তি বজায় থাকে। তো সেটি হওয়া উচিত তারেক রহমানের লক্ষ্য, যে স্থিতিশীলতার স্বার্থে শান্তি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে আওয়ামী লীগের এই ইস্যুটাকে রিজলভ করা এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া। কিন্তু কিভাবে, কতদূর এবং যাদের বিরুদ্ধে একেবারে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত হওয়ার অভিযোগ আছে তাদেরকে কি করা হবে, আওয়ামী লীগের টপ লিডারশিপ কি ফিরতে পারবে না, তাদেরকে রাজনীতি থেকে অবশ্যই নিতে হবে, নানান বিষয় এর মধ্যে আলোচনা, নেগোসিয়েশনের মধ্যে থাকতে পারে। কিন্তু এই ধরনের সিদ্ধান্ত তাকে নিতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সাইফুল আমিন, এই বিষয়ে আপনার মন্তব্যটি, বিশ্লেষণটিও জানতে চাই। সাবির ভাই অনেক ওয়াইড ইয়েতে ব্যাখ্যা করেছেন। আমার কাছে সাবির ভাই যেটা বলছেন সেটা হলো এগুলো হলো সে ধরেন অ্যাজ এ হোল আপনার এই হত্যাকাণ্ডের দায় কে নেবে বা আওয়ামী লীগ গুম করেছে এটা কে নেবে, এগুলো অবশ্যই এগুলো তো স্যাটেল হতেই হবে। কিন্তু সবার আগে আমি বারবার আগে বলছি, সবার আগে স্যাটেল করতে হবে তারেক রহমানকে। তারেক রহমান ওনার মনোভাব চেঞ্জ করতে পারবেন কিনা। আমি যেহেতু আপনি 21শে আগস্টের ঘটনার কথাটা উঠিয়েছেন সেই জন্যই বলি, 21শে আগস্টের ঘটনার পরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি তাদের মনোভাব চেঞ্জ করতে পারছিল? শেখ হাসিনা নিজে পেরেছেন? তার ব্রেইন পেরেছে? পারেনি। তিনিও কিন্তু এটা থেকে বেরোতে পারেন না। যে শেখ হাসিনা কি কোনোদিন বেরোতে পারবেন যে তার বাবা মাকে, পরিবারকে হত্যা করা হয়েছে এবং সেটা থেকে আমি আপনি হয়তো আলোচনা করতে পারি, কিন্তু তার পেন কিন্তু আমরা নেই না, তার পেন আমরা নেই না। সো ওই পেন কিন্তু তার মাথার মধ্যে আছে, তাই না? একই সঙ্গে তারেক রহমান যেটা ধারণা করে বসে আছে যে তার মায়ের মৃত্যুর কারণটা হলো শেখ হাসিনা, তার ভাইয়ের মৃত্যুর কারণ হলো শেখ হাসিনা, এইটা তার মাথা থেকে আপনি তাড়াবে কে? এটা তো ওই ব্যক্তিটাকেই এটা হ্যান্ডেল করতে হবে। শেখ হাসিনা এটা থেকে বেরোতে পারেন নাই, তারেক রহমান বেরোতে পারবেন? এখন এই প্রশ্নটা, যদি তারেক রহমান বেরোতে না পারেন তাহলে তার নেতা কর্মী কেউ বেরিয়ে লাভ হবে না, ওই পঞ্চগড়ের একটাই খোলা থাকবে। সাইফুল ভাই, আমি যদি আপনার আরেকটু পিছনের দিকে যাই, দেখেন ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকে কেন্দ্র করে ধরেন 15ই আগস্টের বেনিফিশিয়ারি কে জিয়াউর রহমান, বিএনপি, রাইট? সর্বোচ্চ পরিমাণ বেনিফিশিয়ারি তারা। তো তাদের সঙ্গে তো শেখ হাসিনা রাজনীতি করেছেন, মানে তাদের সঙ্গে বলতে আমি এটা বলছি না, রাজনীতি ঠিকই হবে, রাজনীতি হবে, কিন্তু আপনি যেটা প্রথমে যে এই যে বিএনপি আওয়ামী লীগের ব্যাপারে যে শত্রুতাপূর্ণ মনোভাব, এইটা কি চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে না 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 না, আমার প্রশ্নটা ওই জায়গাটা, আমি বলেছি তারেক রহমান কোনোভাবেই ভলান্টারিলি আওয়ামী লীগকে পারমিশন দেবে না। আমি আপনাকে বলে দিতে পারি, বিকজ দিস ইজ হিজ মাইন্ডসেট। এই সেট থেকে সে বেরোতে পারবে না। সে ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী দলীয় নেতাকে মারার চেষ্টা করছে, এখন সেটা থেকে অভিযুক্ত। এই অভিযুক্ত থেকে সে আওয়ামী লীগ তাকে মুক্তি যদি দেয়, তাইলে সে চেষ্টা দেখায় যদি শেখ হাসিনাকে করেন বা আওয়ামী লীগ, এটা হয় নাই কখনো আমাদের দেশে, আমি এত নজির দেখি নাই। শেখ হাসিনা রাজনীতি করছেন তো বটেই, কিন্তু আবার জিয়াউর রহমানই তো আওয়ামী লীগকে রিভাইভ করার সুযোগ দিচ্ছেন। আপনি তো যদি সুযোগ না দিতেন শেখ হাসিনা রাজনীতি কোথায় করতেন? তা তো এটাই তো ঘটনাটা। এখন হচ্ছে কি, আওয়ামী লীগের একটাই পথ, সেটা হলো আওয়ামী লীগ যেরকম উদার মন নিয়ে সামনে আসতে হবে। এবং আওয়ামী লীগকে কিন্তু এখানে আমি আওয়ামী লীগের সমর্থক, আপনি জানেন আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আওয়ামী লীগ, এই জন্য হয়তো আমার কথাটা খারাপ লাগবে আওয়ামী লীগেরদের, যে আওয়ামী লীগেরদেরকে কিন্তু ভলেন্টিয়ার করতে হবে তারেক রহমানের সাথে যোগাযোগ করার জন্য, বিকজ হি ইজ ইন পাওয়ার নাও, হি ইজ নো মোর ইন অ্যাজাইলাম ইন UK.
সে এখন পাওয়ারে আছে, তার সাথে কিন্তু জেস্চার অনুসারে এটা অনেকেই বলে যে ক্ষমতাসীনরাইতে যোগাযোগ করবে, হ্যাঁ, কারণ অভিমানী ছেলের সাথে মা যোগাযোগ করে, ঠিক আছে, কিন্তু এটা তো পরিবারের অভিমান না রে ভাই, এটা রাষ্ট্র এবং আপনার দল। এই দল নিয়ে মানে আপনি এখন ব্যাকফুটে আছেন, এখন আপনাকে সামনে যেতে হবে। কে দাবা খেলায় কে ড্রয়ের প্রস্তাব দেয়? যে জিততে থাকে সে দেয় না। ড্রয়ের প্রস্তাবটা ওই দেয় যে দেখে যে এ এখনো বুঝতে পারেনি যে সে জিতে যাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সে জিতে যাচ্ছে, সো আগে ভাগে যদি একটা ড্র করে হাফ পয়েন্ট নিয়ে নেওয়া যায়। তো এখন এই প্রস্তাবের জন্য, এই জেস্টারের জন্য, এই ইয়াটার জন্য শেখ হাসিনাকে উদ্যোগ নিতে হবে, আওয়ামী লীগ নেতাদেরকে উদ্যোগ নিতে হবে। এখানে ইন্ডিয়া হয়তো মাঝখানে থাকতে পারে, আর ওইদিকে পাকিস্তান বাইরে শত্রুর মতো প্লে করতে পারে, এখানে হয়তো আমেরিকাও একটা দুতিয়ালি করতে পারে, সব করতে পারে, কিন্তু আগে আসতে হবে। কিন্তু আপনি জানেন যে আপনি হেরে বসে আছেন, সো আপনি দাবার চালটা দেওয়ার আগে তাকে প্রস্তাব দিতে পারেন যে ভাই ড্র করি, অ্যাটলিস্ট আসো, ভাগাভাগি করে তারপরে যা হওয়ার হবে না, পরবর্তী গেমে দেখা যাবে। তো আওয়ামী লীগকে এটা করতে হবে। আমি জানি আওয়ামী লীগের অনেক এই কথাটা পছন্দ হবে না, মনে করবে যে না, কেন ভলান্টারিলি আমাদেরকে ইন্ডিয়া কেন আমাদেরকে এই সুযোগটা এনে দেবে না। আমি দেখছি আওয়ামী লীগের নেতাদের মধ্যে ইন্ডিয়ার উপর নির্ভরশীলতা, যে ইন্ডিয়া আমাদের এইগুলো করে দিতে পারে, ইন্ডিয়া আমাদেরকে 71-এ সাহায্য করছে, এখনও সাহায্য করতে পারে, ইন্ডিয়া সব সাহায্য করতে রাজি আছে, কিন্তু ইন্ডিয়া এমন একটা পৃথিবীতে নগ্নভাবে হস্তক্ষেপ করতে পারে না। আজকে কোনোভাবে যদি মোদি সাহেব একবারও মানে অফিসিয়ালি তারেক রহমানরা বলেন যে আওয়ামী লীগের ব্যাপারে এটা কখনো সারা দুনিয়াতে গ্রহণযোগ্য হবে না, আবার মোদি সাহেবও বলবে না। সো এটা কিন্তু আওয়ামী লীগের ভেতর থেকে আসতে হবে। সো আপনি এটা বিএনপির শুভবুদ্ধির এখানে উদয় হবে তখনই যখন আপনি শুভবুদ্ধিটার দিকে বিএনপিকে নেবেন, যখন আপনি তাকে শান্তির হাত বাড়ান। আপনি নিশ্চয়তা দেন আগামী 5 বছর আমি তোমার ডিস্টার্ব করবো না, নিশ্চয়তা দেন, কিন্তু বিএনপিকে এটা নিশ্চিত, সে তোমার জানে যে 1-1.5 বছর পরে আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাবে, সো আমি কেন আওয়ামী লীগকে দিতে যাবো? সো এই জিনিসগুলো সেটেল করতে হবে। একদম গুড পয়েন্ট। আমি এই প্রশ্নটাতে যাচ্ছিলাম যে ধরেন আমি যদি জানি আমার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ বা আমার শত্রু যাই বলি না কেন, সে এসে আমাকে ডিস্টার্ব করবে, আমাকে রাজপথে আন্দোলন সংগ্রাম তৈরি করে ফেলবে, এবং এই ব্যাপারে আওয়ামী লীগ খুবই পারঙ্গম আমরা জানি, তো আমি কেন তাকে আসার সুযোগটি করে দিব? সাবির মুস্তাফা, ধরেন সংসদে বিএনপি এখন যে পরিমাণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তার তো জামাতেরও আর দরকার নেই, বরং এই জামাত তাকে ছোবল দিতে উদ্যত হয়েছিল, রাইট? তো সেই শিক্ষাটি তাদের আছে কিনা? অন্যদিকে ধরেন এখন পার্লামেন্টে যা হতে যাচ্ছে বা হবে, হ্যাঁ না ভোট নিয়ে, কিংবা যদি ধরি উচ্চকক্ষ নিম্নকক্ষ, এই পরিমাণ মেজরিটি নিয়ে বিএনপির কি আর এইসব ধারার দরকার আছে? মেজরিটি থাকলেও একটা লেসন হচ্ছে যে মেজরিটি থাকলে সেই মেজরিটিটা, যেটাকে ব্রুট মেজরিটি বলে, ওই মেজরিটিটা ব্রুটলি ইম্পোজ করার উচিত না, কারণ ওটা করলে আপনার ধীরে ধীরে এটাকে একটা স্বৈর শাসনের দিকে চলে যায়। কাজেই যার এত বড় মেজরিটি আসে তাকে কিন্তু আরেকটু ভাবতে হয় যে এই মেজরিটিটা আমি কখন ব্যবহার করব, কখন ব্যবহার করব না, এবং কখন আমি কম্প্রোমাইজ করব। এবং তাদের করতে হয় যে এমনকি ছোট দলের সাথেও কম্প্রোমাইজ করতে হয়, জাস্ট স্টেবিলিটির সাথে। এখন যেটা আপনি বলছিলেন যে গণভোটের প্রসঙ্গটা বোধহয় আপনি আনলেন, যে সংস্কারের কথা, সেগুলার নিয়ে বিএনপির মনোভাব কিন্তু পরিষ্কার। বিএনপি কিন্তু এই যে কি নাম ওটার ঐক্যমত্য কমিশনের যেসব সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল, তার অনেকগুলোতে একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে, অর্থাৎ সেগুলো কিন্তু ঐক্যমত্য হয় নাই। ওটা ঐক্যমত্যটা শুধু কমিশনের নামেই ছিল, কাজে ছিল না। এখন এইগুলো এই তত্ত্বাবধান অন্তর্বর্তী সরকার তাদের রেফারেন্ডামের যেভাবে ঢুকিয়ে দিয়েছেন সেটা ছিল, মানে জুলাই সনদ যেভাবে ঢুকিয়ে দিয়েছেন সেটা ছাড়াই, আপনার রিসেন্ট ছাড়াই, অর্থাৎ এখন গণভোটে এই জুলাই সনদটা অ্যাপ্রুভড হয়ে গেছে। সো তারা বলবে যে যার অ্যাপ্রুভ যেহেতু হয়ে গেছে, তো এখানে যত সংস্কার প্রস্তাব আছে পার্লামেন্টকে সেইগুলা পাশ করতে হবে, এবং পার্লামেন্ট 180 দিন একটা গণপরিষদ হিসেবে কাজ করবে এই সংস্কার করার জন্য। একই সাথে তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। কিন্তু বিএনপির অবস্থান হচ্ছে যে আমরা যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলা বাস্তবায়ন করতে আমরা বাধ্য না, এবং তাদের যে নিজস্ব 31 দফা সংস্কার পরিকল্পনা আছে, কার্যক্রম তারা অনেক আগেই ঘোষণা করেছে, সেই অনুযায়ী তারা সংস্কার করবে। তাদের ওই সংস্কার প্রোগ্রামের কিছু কিছু আছে
এই জুলাই সনদের সংস্কার কর্মসূচিতে, কিন্তু কতগুলোতে আবার নেই। যেরকম উচ্চকক্ষ প্রস্তাব দেওয়া হয়েছে যে উচ্চকক্ষ যে সাধারণ নির্বাচন, সেখানে যে সব দলের যত ভোট সেই অনুপাতে তারা আসন পাবে উচ্চকক্ষে, কিন্তু বিএনপি কখনো এটা গ্রহণ করেনি। তাদের মতে উচ্চকক্ষের নানান মানে মানে নিম্নকক্ষে যত আসন আছে, যে যত আসন পেয়েছে সেই অনুপাতে তারা পাবে, এবং সেখানে তারা বলছে যে অন্যান্য বিভিন্ন লোকজনকে, শ্রেণী পেশার লোকজনকে ওখানে নিয়ে আসতে। কাজে এটা একটা ফান্ডামেন্টাল ডিসএগ্রিমেন্ট। এই ডিসএগ্রিমেন্টটা কিভাবে রিজলভ হবে আমি জানি না। বিএনপি হয়তো চাইবে না যে জুলাই সনদে যেভাবে আছে সেভাবে এটাকে বাস্তবায়ন করতে। আর আরো অনেক কিছু আছে যেটা বিএনপি বাস্তবায়ন করতে চায় না। একটা একটা মানে বিতর্ক সেখানে লাগবেই, কারণ বিএনপি পাশে যে জামাত এবং এনসিপি আছে, যারা এখন বিরোধী বেঞ্চে বসবে বলে মনে হয়, তারা চাইবে যে জুলাই সনদ ঠিক যেভাবে আছে সেভাবেই পার্লামেন্ট পাশ করে দিয়ে এটাকে সংবিধানের অংশ করে দিতে, কারণ সেখানে তাদের ন্যারেটিভটা বেশি। সো এই বিতর্ক এবং এই দ্বন্দ্বটা মানে সামনে আসবে আগামী, যখনই সংসদ অধিবেশন শুরু হবে তখন থেকে এই দ্বন্দ্বটা সামনে আসবে। বিএনপি যদি জুলাই সনদ সম্পূর্ণ বাতিল করে দেয় তাহলে কেউ কিছু কি করতে পারবে? সাইফুল আমিন, দর্শকের প্রশ্ন দিলাম আপনাকে। না, এটা গণভোট, আপনি যদি গণভোটটা তারা স্বীকার করে না যে গণভোটের এই রেজাল্ট হয়েছে, এটা কোনোদিন তাদের পক্ষে সম্ভব হবে না বাতিল করা। হ্যাঁ, যেটা পারবে সেগুলো সংসদে আলোচনা করে তারা যে কোনো কিছুই তারা করতে পারে, তারা তাদের মতো করে অ্যামেন্ডমেন্ট করতে পারে। তারা একেবারে হুবহু এটা করবে এইটাতে তারা বাধ্য না, কারণ সংসদ সর্বোচ্চ। এই প্রস্তাবটা সংসদে যাবে যে এই বিষয়গুলো সংসদ আলোচনা করে সংবিধানে সংশোধনী নিয়ে আনবে, তখন ওই সংসদের সদস্যরাই কিন্তু এই আলোচনা অংশ নেবে। তবে একটা ঘটনা, সংসদের যে ক্ষমতা আছে, সংসদের যে ক্ষমতা বা গণপরিষদের যে ক্ষমতা, সেটা হলো একটা প্রস্তাব আসলে যদি এটা পুরা সংখ্যাগরিষ্ঠ সদস্য যেটা গ্রহণ না করে তাইলে কি হবে, এটা কিন্তু কোথাও সলিউশন নাই। আমি দেখিনি, আমি কনস্টিটিউশন অনেক চেষ্টা করে দেখছি যে এরকম একটা প্রস্তাব যদি আসে যেটা জনগণ ভোট দিয়ে, যে গণভোটের কোনো রেজাল্ট জনগণ যদি ভোট দিয়ে ইয়ে করে, সেইটা যদি সংসদেও যে গণপরিষদ বলেন সংসদে বলেন ভোট দিয়ে যদি পাস না হলো, মানে এটা যদি সংখ্যাগরিষ্ঠ সমর্থন না হলে কি হবে, এই কি হবে উত্তর কিন্তু আমাদের সংবিধানে নাই, যে গণভোটের ইয়েটাকে। আরেকটা হলো, হ্যাঁ স্যার আরেকটা হলো যে এই গণভোটের ইটসেলফ এটা একটা ত্রুটিপূর্ণ জিনিস। সো এইটা পাশ করানো হোক, কিন্তু এইটা গণভোটের যে কোনো সিদ্ধান্ত পাশ করাতে বাধ্য, এটা হলো আইন। কিন্তু ত্রুটিগুলো আমি বলছি, চারটা পয়েন্টের মধ্যে আপনি সবাইকে একসাথে, চারটা পয়েন্টের মধ্যে যে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তো নোট অফ ডিসেন্ট যেটা আছে সেটা জনগণ যদি সমর্থন দেয় তাহলে দিবেন কি বাধ্য? ইয়েস, গণভোট অনুসারে তারা বাধ্য, কিন্তু তারা আবারও ওই একই কথা, ওই বিষয়গুলো পার্লামেন্টে এসে আলোচনা করতে পারে, এবং আলোচনা করে তারা বাধ্য এটা বলতে পারে। আবার একই সঙ্গে আমার তো মনে হয় যে ব্রুট মেজরিটি আছে, এই গণভোটই বাতিল করে দিতে পারে তারা। হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে গণভোটটা হলো, সেই গণভোটটা করার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই অধ্যাদেশটা তো এখন পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হবে। এখন এই পার্লামেন্ট যদি সেই অধ্যাদেশ অ্যাপ্রুভ না করে তাহলে তো পুরো গণভোটটাই বেআইনি হয়ে গেল। তো সেটা একটা পথ কিন্তু বিএনপির হাতে আছে, যদি তারা সেই মানে সেটা করতে চায়, এবং সেটা নিয়ে একটা মানে একটা সাংঘর্ষিক পজিশনে চলে যাবে এই অন্তর্বর্তী সরকারের সাথে। তো ওইখানে বা বিএনপি কি করবে, তারা তো একটা তাস খেলার মধ্যে আছে, ওই খেলাটা ওই তার হাতে কি তাস আছে, সে কি করতে যাবে সেটা এখনো তারা শো করবে না। তারা সংসদ অধিবেশন শুরু হলে তারপর তারা যা করবে, ততক্ষণে অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, ততক্ষণে বিএনপি সরকার গঠন করে ফেলেছে এবং সংসদ অধিবেশনে আছে। আরেকটা জিনিস হচ্ছে যে মানে গণভোটের পুরো ডিজাইনটাই ছিল ত্রুটিপূর্ণ, কিন্তু যেহেতু অ্যাপ্রুভড হয়ে গেছে, সো সবাই বলতেই পারে যেটা তো গণভোটে অ্যাপ্রুভড হয়েছে, যেটা আপনারা ইয়ে করবেন না কেন। কিন্তু তারপরে তাদের হাতে অনেক হাতিয়ার রয়ে গেছে। আর একটা হচ্ছে যে তারা কোর্টেও যেতে পারে, হয়তো তারা কোর্টে যেতে চাইবে না, তারা চাইবে বিষয়টা পার্লামেন্টে রিজলভ করতে। খুব ভালো অবজারভেশন। এখন ধরেন এই নির্বাচনে আমি প্রথমেই বলেছি যে দেশের অর্ধেক মানুষকে প্রতিনিধিত্ব করে সেই দলগুলোকে বাদ রেখে নির্বাচনটি হয়েছে, ফলে এটি মানে পার্লামেন্টে এটি কিভাবে করে তারা পরিচালনা করবে, মানে বিএনপি কেন
আওয়ামী লীগের জন্য পথ প্রশস্ত করবে সাইফুল আমিন? বিএনপি কেন? সরি, আওয়ামী লীগের জন্য পথ প্রশস্ত করবে, কিংবা আমি যদি ধরি আর একটু যে বিএনপি শুরু থেকে না ভোটের পক্ষে ছিল, তারা কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছিল না ভোটের জন্য, এবং প্রায় 2.25 কোটি মানুষ না ভোটের পক্ষে দিয়েছে, ভোট না দিয়েছে। আওয়ামী লীগ নিয়ে আপনি কি বলেছেন সেটা আওয়ামী লীগের পথ প্রশস্ত করবে এটা বলছেন? আমি আপনাকে এটার আগে উত্তর দিয়ে নেই, আপনি উত্তর দিয়েছেন। সেকেন্ড এই জন্য না, না, না। দুটা নামে একটাতে থাকি, কারণ আমি অত চিন্তা করতে পারি না। প্রথমত বলি, বিএনপির কোন দায় থাকে না আওয়ামী লীগের জন্য পথ প্রশস্ত করার। এটা আওয়ামী লীগের দায়। আওয়ামী লীগের বললাম তো, একটা হলো প্রথমটা আমি আগে বলছি, একটা হলো সমঝোতার, মানে নিজে থেকে সমঝোতা, আরেকটা হলো যুদ্ধ করা। আর কোন পথ বেছে নেবে, আর বিএনপি কোন পথে আওয়ামী লীগকে ঠেলে দিবে। সো এখানে আপনি একদম ধরে রাখেন, বিএনপির জন্য মানে স্বেচ্ছায়, মানে চাপে না পড়ে, আলোচনায় না বসে, প্রস্তাবিত না হলে বা কোনো একটা আশ্বাস না পেয়ে বিএনপি কোনোদিন আওয়ামী লীগের জন্য রাস্তা প্রশস্ত করবে না। এটা আওয়ামী লীগ হলে করতো না। যেটা আওয়ামী লীগ করতো না, সেটা আওয়ামী লীগ তো বিএনপির কাছে আশা করতে পারে না। রাইট, রাইট। এবং বিএনপি এটা করবে না, এটা পলিটিক্যাল তারা যত বেশি পারে, যতদিন পারে আওয়ামী লীগকে চাপের উপরেই রাখবে, যতদিন পারে। তারপরে যখন দেখবে যে না, এই আওয়ামী লীগ আমাকে যথেষ্ট চাপ দিয়েছে, এখন আওয়ামী লীগকে ছাড়া আমার হচ্ছে না, তখন সে হয়তো রাজি হবে। অথবা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ তার সাথে গোপন একটা ব্যাকডোর আলোচনা ওপেন করে সেখানে আলোচনা করলো, নিরপেক্ষ লোকজন দিয়ে আলোচনা হলো, বিভিন্ন লেভেলে কিন্তু আলোচনা, 3 জোটের রূপরেখার সময় সব কিন্তু 3 দলের মধ্যে রাজনৈতিক দলরা আলোচনা করে না, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আলোচনা করেছে, সাংবাদিকরা আলোচনা করেছে, বিভিন্ন জন দুতিয়ালি করেছে। এখন তো দূতেরও দরকার হবে। বিএনপির যেমন দূত লাগবে, বিএনপি না, আওয়ামী লীগের আসলে সবচেয়ে আওয়ামী লীগের এমন মানুষ লাগবে যে মানুষকে বিএনপি গ্রহণ করে কথা বলতে পারে, এরকম লাগবে। এটা সহজে বিএনপি কোনো দিন আপনার দেবে না, কি বলে, আওয়ামী লীগের জন্য রাস্তার মধ্যে ফুল বিছাই দেবে না, প্রশ্নই আসে না, বরং কাটাই বিছানো থাকবে। সে কাটা কিভাবে উঠাবে সেটা তাদের। জি, আমি শেষ করব। সাবির মুস্তাফা, আপনার কি মনে হয় যে অনেকেই বলার চেষ্টা করছেন দেখি যে এই নির্বাচনের পরে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে? না, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যায়নি, এবং আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হওয়ার কোনো মানে পরিস্থিতি আমি দেখছি না। এটা কারণ যেটা আমরা শুরুতেই বলছিলাম, যে আওয়ামী লীগ এত বড় একটা দল, ঐতিহ্যবাহী একটা দল, তার সমর্থক সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং কাজে এই দলটা অপ্রাসঙ্গিক হবে না যদি না তাদের নেতৃত্ব তাদের রাজনীতিটা ঠিক মতো পরিচালনা করে। এবং এখানে নেতৃত্ব বলতে আমি মূলত যারা বিদেশে আছেন, ভারত, যুক্তরাষ্ট্র, এইসব দেশের যেসব নেতারা আছেন, তারা কিভাবে জিনিসটা পরিচালনা করছেন, কারণ মূল চাবিকাঠি তো তাদের হাতে, দলের কার্যক্রম কিভাবে হবে তাদেরকে। এবং যেটা সাইফুল আমিন বলছিলেন যে দুতিয়ালির ব্যাপারটা, যে বিএনপির সাথে একটা কমিউনিকেশন চ্যানেল ক্রিয়েট করা, এটা আওয়ামী লীগ নিজের স্বার্থেই দরকার, বিএনপির স্বার্থে দরকার না, আওয়ামী লীগের স্বার্থে না। বিএনপির স্বার্থে কেন দরকার নয়? কারণ আওয়ামী লীগ ছাড়া বিএনপি স্বার্থেও তো দরকার। আওয়ামী লীগ ছাড়া বিএনপি জামায়াতের গ্রাসে পড়বে না। না, বিএনপি জামাতকে ফিউচার ইন লং টার্ম বিএনপি জামাতকে শুয়ে দিয়েছে নির্বাচনে। হ্যাঁ, তারপর এখন কিন্তু বিএনপি জামাতের হাতে। সাবির ভাই, কোথায় শুইয়ে দিয়েছে? এত আসন, ধরেন বিএনপি 2008 সালের নির্বাচনে কয়টা আসন পেয়েছিল? এর চেয়ে কম। সেটা অপ্রাসঙ্গিক, কারণ এই নির্বাচন হয়েছে দুইটা দলের মধ্যে, বিএনপি এবং জামাত, দুইটা দল। এখানে কিন্তু তৃতীয় আর চতুর্থ দল নাই যে আসন ভাগাভাগি হবে, দুটো দল, তার মধ্যে বিএনপি একাই পেয়ে গেছে 212টা। তো সেখানে আপনি কি করে বলছেন যে, আর সেখানে তো ধরেন এখন কথা আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই, ভুলে জানা আওয়ামী লীগের ব্যাপারে। জামায়াত এবং বিএনপি, আপনার কাছে কি মনে হয় আগামী 5 বছর পরে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি জিতবে? আমার মনে হয় সেই নির্বাচনে জামাতের অবস্থা আরো খারাপ হবে। এই নির্বাচনে জামাতের একটা সুযোগ ছিল, কারণ এরকম পরিস্থিতি, এরকম প্রেক্ষাপট কিন্তু 5 বছর পর থাকবে না। এই যে অন্তর্বর্তী সরকারের যে 1.5 বছর, সেই 1.5 বছরে জামাত যেইভাবে কি বলে কভারেজ পেয়েছে মিডিয়াতে, যেইভাবে সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছে, জামাতকে বিএনপি সমকক্ষ হিসেবে ট্রিট করা হয়েছে, অ্যাজ ইফ বিএনপি এবং জামাত সমতুল্য দল। তো এই সুযোগ তো আর আগামী 5 বছরে থাকবে না। সবাই দেখবে যে জামাত হচ্ছে 70 আসনের দল আর বিএনপি হচ্ছে 212 আসনের দল। ফয়সালা হয়ে গেছে, কে বড় দল সেটার ফয়সালা হয়ে গেছে। কিন্তু গত 1.5 বছর কিন্তু জামাতের নেতা ঘুরে বেরিয়েছে অ্যাজ ইফ সে মানে তারেক রহমানের সমান নেতা।
প্রাইম মিনিস্টার হয়ে গেছেন অলমোস্ট। আচ্ছা সাইফুল আমিন, এখন আমাকে একটু বলেন তো এই অন্তর্বর্তীকালীন সরকার কবে যাবে? অন্তর্বর্তী এটা এটা তো আর মাত্র কনস্টিটিউশন যদি আপনি ফলো করেন, কনস্টিটিউশনালি আজকে রাতে যদি হয়ে গিয়ে থাকে গ্যাজেট, তাহলে কালকেই শপথ নিতে পারে। এখন শপথ নেওয়ার ব্যাপারে বিএনপি যদি অ্যালার্জি থাকে স্পিকারের ব্যাপারে বা ডেপুটি স্পিকারের ব্যাপারে, দেন 3 দিন ওয়েট করতে হবে। ডেপুটি স্পিকার এবং স্পিকার মানে তারা জানাই দিবেন যে তারা এটা করবেন না, এরকম একটা কিছু করবেন। সেটার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার হবে 3 দিন, আর না হলে কালকেই হতে পারে যদি তারা স্পিকারকে রাজি হয়। স্পিকার তো আছেই, রেডি আছে, আর্মির তত্ত্বাবধানে আছে স্পিকার। উনি আজ যে কোনো সময়, কারণ আমাদের সংবিধানে স্পিকার রিজাইন করলো, স্পিকার কিন্তু একটা জীবিত পোস্ট, এইটা কোনোদিন হয় না। ওই আগের স্পিকারের কাছ থেকেই পরবর্তী স্পিকার সব করতে হয় এবং শপথ নিতে হয় সবাইকে। মানে প্রথম অধিবেশনে কিন্তু আগের স্পিকারই কিন্তু সাধারণ কি এটাই তিনি সভাপতিত্ব করেন এবং হ্যান্ড ওভার করেন। তো এইটার ব্যাপারে এইটা যদি সেটেল করে ফেলে কোনোভাবে যে স্পিকার আপত্তি করলো আমি করব না, এবং যদি ডেপুটি স্পিকার বললো আমি করব না, দেন 3 দিন পরে প্রধান নির্বাচন কমিশনার, এবং প্রধান নির্বাচন কমিশনার যদি করতে না পারেন তখন প্রধান বিচারপতি। ওকে, আমি শুনলাম যে তারা সেদিকে আগাচ্ছে যে প্রধান বিচারপতিকে দিয়ে শপথ নেওয়ানো, কারণ ডেপুটি স্পিকার জেলে, তিনি জেল থেকে বের করে কেউ শপথ পড়াবে, এটা একটু অড হয়ে যাবে। আর স্পিকার কি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে আছেন? সেটা আমি জানতাম যে তিনি নাই, চলে গেছেন। না, তিনি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে আছেন, কারণ ক্যান্টনমেন্ট থেকে যেই 620 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছিল কারা তাদের কাছে আশ্রয় নিয়েছেন, সেই তালিকায় সবার আগে নাম ছিল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। এবং এখনো তিনি আছেন, কারণ তাদেরকে অনেককে তো বের করে দেওয়া হয়েছে। ওনার পাসপোর্ট করার চেষ্টা করা হয়েছিল, সেটা বাধা দেওয়া হয়েছিল, সেই জন্য পাসপোর্টটা করতে পারে নাই বোধ হয়, এরকম কিছু একটা। বাট এখন উনি সেনাবাহিনীর নিরাপত্তায় আছেন, সেটা যেখানেই থাকুক, আমি জানি না কোথায় আছেন, কিন্তু সেনাবাহিনীর উনি দেশ থেকে যান নাই। এটা আমি চেষ্টা করেছি আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে খুঁজে বের করতে, যে আসলে বলছে না দেশ থেকে বেরোতে পারেন নাই উনি। এবং স্পিকার হচ্ছেন সব, যেটা সাইফুল ভাই বললেন, এটা একটা লিভিং পজিশন, মানে বাংলাদেশের সংবিধানের এখন সবশেষ পজিশন বোধহয় তার কাছেই। সুতরাং আমি একটু শেষ করছি, কিন্তু আমরা যে গণপরিষদের কথা শুনি সেগুলো কি হবে? না, গণপরিষদ তো এখন বলা হয়েছে যে এই সংসদ শপথ নেওয়ার পর তারা যে প্রথম 180 দিন, সে 180 দিন তারা জাতীয় সংসদ এবং গণপরিষদ দুইটা ফাংশনই তারা করবে। এখন গণপরিষদ ফাংশনটা হবে এই গণভোটে পাশ করা যেসব সাংবিধানিক সংশোধনী সেগুলাকে ইমপ্লিমেন্ট করা, এবং এটা করবে সিম্পল মেজরিটিতে, 2/3 মেজরিটিও লাগবে না, অ্যাকর্ডিং টু দিস গণভোট। জি, বুঝতে পেরেছি। আমি শেষ করবো, সাইফুল আমিন যদি শেষ কিছু বলতেন। আমি শেষ কি বলবো, আমার কাছে আর কোনো নেই, যে আপনি যে সাবজেক্টের কথা বলেন, বিএনপি সুবুদ্ধি উদয় হলে খুশি হব, বা এদিকে আওয়ামী লীগের সুবুদ্ধির উদয় হতে হবে। আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ কবে ফিরবে? আওয়ামী লীগ তো ফিরেছেই, বর্জন করেছে ভোট, তার ভোট বর্জন কর্মসূচি পালন করেছে। তারা তো একটা দায়িত্বশীলতার পরিচয় হয়েছে। আওয়ামী লীগের এই দায়িত্বশীলতাকে আমি প্রশংসা করি। সেটা হলো, আমি বলছি যে অ্যাটলিস্ট তারা এই ভোটের দিন কোনো যেটা তারা করতে পারতো সেটা তারা করে নাই। সো এইটা একটা আওয়ামী লীগের পক্ষ থেকে জেস্টার হিসেবে দেখতে পারেন। সেই হিসাবে আওয়ামী লীগ তো বাইরে ছিলই, তারা আছে। আর সবার শেষে আমার একটাই অনুরোধ, সেটা হলো সবাই ভালো থাকবেন, আর ইউনুসকে যে কোনোভাবে হোক বর্জন করেন, ইউনুসের সকল প্রোডাক্ট বর্জন করেন, সবার প্রতি অনুরোধ। জি, সাইফুল আমিন এবং সাবির মুস্তাফা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। যাওয়ার আগে একটা কথা বলি, আপনার একজন দর্শক একটা মেসেজ দিয়েছিল, একটা কমেন্ট দিয়েছিল যে আগামীকাল আলী রিয়াজ কেন সংবাদ সম্মেলন ডেকেছেন। এখন আমি কোনো পত্রিকায় দেখছি না যে তার সংবাদ সম্মেলনের কথা। তিনি হয়তো যদি আসলে তিনি সংবাদ সম্মেলন করেন, আমি শিওর এই বিষয়টা, এই গণপরিষদ কি কাজ করবে এবং এই গণভোটের জুলাই সনদ পাশ হওয়ার ফলে বিএনপি নতুন সংসদের উপর কি দায়িত্ব হলো, কিভাবে ইমপ্লিমেন্ট করে, এই সব কথাই তিনি বলবেন আমার ধারণা। জি, আগামী কটা দিন খুব ক্রুশিয়াল আছে, দেখা যাক কোন দিকে যায়। সাইফুল আমিন এবং সাবির মুস্তাফা, আপনাদের দুজনের প্রতি অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে একসঙ্গে পেয়েছি আজকে, এটিও একটা বড় বিষয়। আপনারা ভালো থাকুন।
জি, আপনার সবাই ভালো থাকবেন, সাহেব ভাই ভালো থাকবেন, আবার কথা হবে, আপনিও দেখা হবে। আপনিও ভালো থাকুন, দেখি আপনি জ্যাকেট ট্যাকেট পরে একেবারে গরম ওয়ার্ম আছেন, ভালো